আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা শিখছিলাম উপসর্গ দিয়ে শব্দ গঠন। আজকে আমরা শিখব প্রত্যয় দিয়ে শব্দ গঠন। তাহলে শব্দ গঠনের যে ধারাগুলো আছে, প্রথমে আমরা শিখছিলাম উপসর্গ দিয়ে শব্দ গঠন, পরবর্তীতে আসলো প্রত্যয় দিয়ে শব্দ গঠন। এখন দেখো প্রত্যয় কি সেটা আমরা আগে জানি। উপসর্গের মতোই উপসর্গ হলো শব্দের প্রথমে বসে আর প্রত্যয় হলো শব্দের পরে বসে। এখন প্রত্যয়ের সংজ্ঞাটা তোমাদেরকে বলি। ধাতু বা শব্দের পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। অর্থাৎ ধাতু হলো ক্রিয়ার মূল আর শব্দ হলো কয়েকটা বর্ণ মিলে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? শব্দ বলে। এই ধাতু আর শব্দের পরে যখন অর্থহীন কোনো কিছু বসে, অর্থহীন কিছু শব্দ বসে, কি শব্দ অংশ বসে একটি নতুন অর্থ প্রকাশ করবে তখন তাকে প্রত্যয় বলে। যেমন তোমাদের একটা উদাহরণ দিই। পাঠক। পাঠক শব্দটা দেখো, পাঠক, তাই না? এই যে দেখো এখানে পাঠকটা হলো একটা শব্দ। এই পাঠক শব্দটা ভাঙলে আমরা দুইটা অংশ পাচ্ছি, একটা হলো পট আর একটা হলো ক। এর কারণ কি? এর কারণ হলো এটা, এই যে পট এটা হলো মূল শব্দ আর এটা হলো হলো প্রত্যয়। তাহলে এই মূল শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে? পাঠক হয়েছে। এখন কথা হলো এই প্রত্যয় আবার দুই প্রকার। একটা হলো প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো কৃত প্রত্যয়, আর দুই নাম্বার হলো তদ্ধিত প্রত্যয়। একটা হলো কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় আবার কয় প্রকার? কৃত প্রত্যয় বা দুই প্রকার। একটা হলো বাংলা আর একটা হলো সংস্কৃত। তাহলে আমরা জানলাম প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। এখন কথা হলো এই কৃত প্রত্যয়টা কি? কৃত প্রত্যয় কি? কৃত মানে ক্রিয়া, কৃত অর্থ ক্রিয়া, কৃত অর্থ ক্রিয়া। ক্রিয়ার মূলের সাথে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে সেটা হলো কৃত প্রত্যয় বলে। একটা উদাহরণ দিই, দেখো সমান কি? জয়। এটা হলো কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় কি? শব্দগুলোর সাথে শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হবে তদ্ধিত প্রত্যয়। একটা উদাহরণ দিই, দৈনিক। দিন মানে কি? দিন মানে দিবস। তাহলে এটার একটা অর্থ আছে, তাই না? এটা একটা শব্দ যে নিজের অর্থ প্রকাশ করছে। এটা ক্রিয়া মানে ক্রিয়া বোঝাচ্ছে না, তাহলে এটা হলো তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ যে শব্দটা নাম প্রকাশ করবে, নাম এবং গুণ, নাম এবং গুণ প্রকাশ করলে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। নাম এবং গুণ প্রকাশ করলে সেটা কি হবে? তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়া বা কাজ প্রকাশ করলে সেটা হবে কৃত প্রত্যয়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, যে নাম এবং গুণ প্রকাশ করলে হবে তদ্ধিত প্রত্যয় আর কাজ প্রকাশ করলে হবে কৃত প্রত্যয়। এখন আমরা এক একটা করে আলোচনা করি। প্রত্যয় দুই প্রকার, একটা হলো কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হলো দুই প্রকার, বাংলা কৃত প্রত্যয় আর সংস্কৃত কৃত প্রত্যয়। তোমাদের যেটা জানা দরকার, এই বাংলা কৃত এবং সংস্কৃত কৃত কিভাবে আমাদের পরীক্ষায় আসবে এবং কিভাবে তার বিশ্লেষণ করতে হবে।
এখন দেখো এই ক্রিট প্রত্যয়, বাংলা ক্রিট প্রত্যয়, প্রথমে আমরা জানবো বাংলা ক্রিট প্রত্যয়। বাংলা ক্রিট প্রত্যয় কি? বাংলা ক্রিট প্রত্যয় আগে আমরা জেনে নিই। দেখো বাংলা ক্রিট কি? শব্দকে তুই তুকারি করে আদেশ করলে বাংলা ক্রিট প্রত্যয় বোঝা যায়, অর্থাৎ শব্দকে তুই তুকারি, তুই দিয়ে প্রশ্ন করলাম, তাহলে আমরা বাংলা ক্রিট প্রত্যয় বুঝবো। যেমন আমি একটা উদাহরণ দিই, লেখো, লেখক। হ্যাঁ, দেখো তো এই লেখকটাকে আমরা যখন আমরা ভাঙবো তখন কি করে করব? লেখ যুক্ত অ, লেখক। এখানে একটা এই যে শব্দ, এই শব্দটা কি, এই যে চিহ্নটা, এই চিহ্নটা কি বলে বলো তো? এটা হলো ধাতুবোধক চিহ্ন, ধাতুবোধক চিহ্ন। লেখ যুক্ত অ, লেখক। তুই লেখ, আমরা বলি না তুই লেখ, তুই কর, তুই যা, তাই না? এই তুই তুকারি প্রশ্ন ভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা তো বাংলা ক্রিট। আমি যদি আরেকটা উদাহরণ দিই, পড়ন্ত, পড়ন্ত লিখলাম, দেখো পড় যুক্ত অন্ত, পড়ন্ত, তুই পড়, তাই না? পড় যুক্ত অন্ত, পড়ন্ত, তুই পড়। তাহলে শব্দকে তুই তুকারি করে প্রশ্ন করলে যদি উত্তর আসে সেটা হবে বাংলা ক্রিট। এটা তোমাদের বুঝতে পারছো? তাহলে আমরা ক্রিট প্রত্যয়ে জানলাম দুই প্রকার, একটা হলো বাংলা ক্রিট আর একটা হলো সংস্কৃত ক্রিট। বাংলা ক্রিট প্রত্যয় জানার জন্য আমি বললাম যে শব্দকে তুই তুকারি করে প্রশ্ন করলে, তুই তুকারি করে প্রশ্ন যদি করা যায় তাহলে সেটা হবে বাংলা ক্রিট। লেখ, তুই লেখ, পড়, তুই পড়, এখানে তুই তুই করে বলা যাচ্ছে, তাহলে এটা কোন ক্রিট হবে? বাংলা ক্রিট প্রত্যয়। এখন দেখো, আর এই চিহ্নটা কি বললাম? ধাতুবোধক চিহ্ন। কি চিহ্ন? ধাতুবোধক চিহ্ন। আচ্ছা, আমরা এখন বাংলা ক্রিট শেষ করলাম। এখন দেখো সংস্কৃত, এরপর কি আছে? সংস্কৃত ক্রিট প্রত্যয়। সংস্কৃত ক্রিট প্রত্যয় আবার দুইটা ভাবে চেনা যাবে। সংস্কৃত ক্রিট প্রত্যয়ের মধ্যে দুইটা ভাবে চেনা যাবে। একটা হলো র থাকবে, অর্থাৎ রেফ থাকবে, রেফ। যেমন কি কি থাকতে পারে? কর্ম, ধর্ম, দর্শন ইত্যাদি। আবার কি থাকবে? অন্তস্থ থাকবে, একটা রেফ থাকবে আর একটা হলো কি থাকবে? অন্তস্থ থাকবে। যেমন নয়ন, আর কি হতে পারে? জয়, ভয়, এরকম। তাহলে সংস্কৃত ক্রিট প্রত্যয়ে চেনার উপায় হলো সেটার কি থাকতে পারবে? র থাকবে আর অন্তস্থ থাকবে, অর্থাৎ শব্দের উপরে র থাকবে বা রেফ থাকবে, অথবা শব্দের মধ্যে কি থাকবে? বা শেষে অন্তস্থ থাকবে। এখন দেখো এই দুইটা নিয়মের আবার কিছু সিস্টেম আছে। যেমন আমি যদি এটা প্রথম নিয়মটা দেখি, কি আছে? কর্ম। তাহলে আমরা প্রথম বললাম যে রেফ থাকলে সেটা কি হবে? সংস্কৃত ক্রিট প্রত্যয় হবে, তাই না? এখন এই যে হবে এক বা দুই অক্ষর হবে। যেমন আমি তোমাদেরকে বলি, একটা উদাহরণ দিলাম কর্ম, তাই না? এখানে কি আছে? আচ্ছা, আর এর সাথে আরেকটা হবে, রেফের পরে ক্রিয়ার সাথে রিকার হবে, ক্রিয়ার সাথে রিকার হবে। যেমন আমি তোমাদের উদাহরণটা দিয়েছিলাম কি? কর্ম। এই কর্ম উদাহরণের দিকে আমরা একটু খেয়াল করি। কর্ম, তাহলে এখানে কি আছে? রেফ আছে। বললাম কি? ক্রিয়ার সাথে রিকার হবে। হয়েছে? দেখো তো, রিকার আর এই যে মো বসে যাবে, আর এখানে একটা ধাতুবোধক চিহ্ন হবে, কর্ম। ক্রিযুক্ত মো, কর্ম। ধর্ম, যদি ধর্ম আমরা করি, ধ সাথে একটা রিকার হবে প্লাস মো বসে যাবে, ধর্ম। দর্শন যদি আমরা করি, দৃশ। এতে দেখো একবার দুই অক্ষর হওয়া মানে কি জানো? এই যে রেফের আগে, রেফের আগে যে কটা শব্দ সেটা প্রথমে বলবো। যেমন দর্শন, দৃশ যুক্ত অন, দর্শন।
তাহলে এখানে কি এই যে রেপ এখানে কয় অক্ষর হয়েছে 2 অক্ষর হয়েছে তাহলে আমরা জানলাম যে র রেপ যদি কোনো বর্ণের উপরে থাকে তাহলে সেটা হবে সংস্কৃত কৃত প্রত্যয় সংস্কৃত কৃত প্রত্যয় আর সংস্কৃত কৃত প্রত্যয় ভাঙার জন্য আমাদের দুইটা নিয়ম আছে কয়েকটা নিয়ম ফলো করতে হবে তাহলে আমরা খুব ভালো করে জানতে পারবো একটা বললাম যে যদি রেপ থাকে তাহলে এক বা ওই যখন আমরা বিশ্লেষণ করব সেটা এক বা 2 অক্ষরের হবে আর ক্রিয়ার সাথে রিকার হবে এখন দেখো আমরা অন্তঃস্থ দিয়ে শিখি কি বল অন্তঃস্থর আবার কয়েকটা নিয়ম আছে এক নম্বর নিয়মটা হলো এই অন্তঃস্থ দিয়ে বিশ্লেষণ করার সময় ক্রিয়াটি সব সময় এক অক্ষর হবে 2 নম্বর হলো ক্রিয়ার সাথে হ্রস্বই অথবা দীর্ঘইকার হবে আর 3 নম্বরটা হলো অন্তঃস্থয়ের স্তরে অ হবে অন্তঃস্থ এর স্থানে অ হবে আচ্ছা এইগুলো নিয়মে আমরা দেখি বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমে কি দিয়েছিলাম নয়ন দেখো প্রথমে ক্রিয়াটি এক অক্ষর হবে অর্থাৎ একক ক্রিয়াটি এক অক্ষর হবে মানে এই যে নয়নটা বিশ্লেষণ করলে প্রথমে যে শব্দটা আসবে সেটা কয় অক্ষর হবে এক অক্ষর দন্তান্ন এর সাথে হ্রস্বইকার বা দীর্ঘইকার হবে নি যুক্ত এরপরে কি হবে অন্তঃস্থয়ের পরিবর্তে দন্তান্ন হবে দেখো এই অন্তঃস্থয়ের পরিবর্তে অ হবে অ যুক্ত অ নয়ন আরেকটা কি করছিলাম আমরা দেখো জয়টা আমরা যখন ভাঙবো তখন এটা এক অক্ষর হবে মানে বর্গীয় হবে এর 2 নম্বর নিয়মের সাথে কি দীর্ঘইকার হবে হ্রস্ব বা দীর্ঘইকার হবে সেটা লিখলাম আর অন্তঃস্থর পরিবর্তে অ হবে তাহলে কি হলো জি যুক্ত অয় জয় আর এখানে কি হবে ধাতুবোধক চিহ্ন হবে আরেকটা কি আছে ভয়টাও দেখো একই সিস্টেমে এখানে কি আছে ভ তাহলে এখানে ভ লিখলাম আর দীর্ঘিকার দিলাম অন্তঃস্থ আছে তার পরিবর্তে অ দিলাম সমান সমান কি হয়ে গেল ভয় তাহলে আমরা দুইটা নিয়ম শিখলাম একটা হলো সংস্কৃত আর একটা হলো বাংলা কৃত প্রত্যয় আমরা কিভাবে করব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর এইভাবে দেখো এখানে বইয়ে অনেকগুলো আছে আমরা গুণ এবং বৃদ্ধি আমরা জানবো দেখো গুণ বৃদ্ধি জানার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল করা দরকার এখন আমরা দেখব যে প্রথমে হলো মূল বানান থাকবে সেখানে তার গুণ কি হইতে পারে আর তারপরে বৃদ্ধি কি হবে দেখো কোন শব্দের বানানে যদি হ্রস্বইকার থাকে মূল বানানে যদি হ্রস্বইকার থাকে এটার গুণ হবে হলো এ আর বৃদ্ধি হবে ওই এটার উদাহরণ আমরা দিই গুণ এবং বৃদ্ধি কিভাবে আসলো আমরা একটা শব্দ লিখলাম শৈশব দেখো শৈশবে কি আছে দেখো তো ওইকার আছে তাই না ওইকার আছে দেখতে পাচ্ছ আচ্ছা যখন আমরা এটা ভাঙতে যাব তাহলে এই শৈশবের পরিবর্তে কি হবে হ্রস্বইকার হবে কি দেখো এখানে শৈশবের ষষ্ঠ কোনো শব্দ হইতে পারে না এখানে কি হবে শিশু থেকে আসবে তাহলে বিষয়সী শিশু যুক্ত প শৈশব আবার আরেকটা উদাহরণ দেখি বৈষ্ণব বিষ্ণু যুক্ত বৈষ্ণব যেটা দেখার বিষয় এখানে দেখো এই যে এখানে কি আছে ওইকার আছে ওইকারের জন্য এখানে প্রথমে কি আছে হ্রস্বইকার চলে আসছে অর্থাৎ এটার পরিবর্তে এটা হয়ে যাচ্ছে
এটা কিন্তু আমাদের খেয়াল করার বিষয়। আর যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো এই যে শব্দটা, এই শব্দটা কি হবে সব সময় অর্থবহ হবে। অর্থবহ মানে একটা অর্থ প্রকাশ করবে, অর্থ না হইলে কিন্তু সেটা কি হবে না, বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমরা এক নম্বরটা দেখলাম। এরপরে দেখো যদি রস্যকার থাকে এর গুণ হবে কি ও, আর বৃদ্ধি হবে ও। একটা উদাহরণ দিই, এটা দেখো ধোয়া, উদাহরণ দিলাম ধোয়া। হ্যাঁ, এটা যদি আমরা ভাঙি তাহলে দেখো কি হইতে পারে, ধু, অর্থাৎ ওকারের পরিবর্তে এখানে কি হয়েছে রস্যকার হয়ে গেছে, ধু প্লাস আ, ধোয়া। ভৌতিক, দেখো ভৌতিক, ভৌতিক, দেখো এখানে কি হতে পারে রস্য হবে ভূত, ভূত যুক্ত ইক প্রত্যয়, ইক, ভৌতিক। তাহলে কি হলো, ও এটা তো ক্রিয়া প্রত্যয় না, যে এটা দিতে হবে। দেখো তাহলে এটা কি হলো, কি হলো ভৌতিক ভূত যুক্ত ইক, এই ওর পরিবর্তে কি হয়েছে রস্যকার হয়ে গেছে। আরেকটা যে বিষয়টা আমরা দেখবো এখন, দেখো র, র বা রিকার, র বা রিকার থাকলে এখানে কি হবে, গুণ হবে হলো অর, আর বৃদ্ধি হবে আ, অর আর আর হবে। দেখো একটা উদাহরণ দিই, কর্তব্য, এখানে কি আছে রেপ আছে তাই না, তাহলে এটা কি হবে রিকার হবে, ক্রি যুক্ত তব্য, কর্তব্য, ক্রির সাথে একটা ধাতুবোধক চিহ্ন হবে। এরপরে দেখি কারক, ক্রি অক, অক কারক। আর কি হতে পারে, এই দুইটা উদাহরণ দাও। আরো দেখো শব্দের মূল শব্দে যদি ওয়া থাকে তাহলে বৃদ্ধি কি হবে আ হবে, মূল শব্দে যদি ওয়া থাকে তাহলে এর বৃদ্ধি কি হবে আ হবে। যেমন পার্বত্য, দেখো একটা ওয়া বয়ে তো পর্বত যুক্ত অন্তর্জল, পার্বত্য। তাহলে দেখো এখানে কি আছে আ, আকার আছে তাই না, যখন আমরা বিশ্লেষণ করব তখন সেটা অ হয়ে যাবে, পর্বত হয়ে যাবে। আরেকটা দেখো সাহিত্য, দুটো সংখ্যার বেশি তাই জন্য সাহিত্য, শহীদ যুক্ত জ, সাহিত্য। আরেকটা দেখো দৈনিক, আচ্ছা এই দুইটা উদাহরণ দিলাম, পার্বত্য আর সাহিত্য। তাহলে আমরা এই নিয়মে বা এইভাবে প্রত্যয়গুলো শেখার চেষ্টা করব। গুণ বৃদ্ধি সম্পর্কে তোমাদের বললাম কি, যদি কোনো মূল বানানে রস্যইকার থাকে বৃদ্ধি হয়ে কি হয়েছে ও ওইকার ভাবে, রস্য থাকলে ওকার হবে, অর্থাৎ ওকার থাকলে সেটা পরিবর্তন হয়ে রস্যকার হবে, ওইকার থাকলে সেটা পরিবর্তন হয়ে রস্যই থাকবে, অর থাকলে দ্বিকার হবে, আ থাকলে অ হবে। এইভাবে আমরা যখন বিশ্লেষণ করব সেগুলো এগুলো দেখার চেষ্টা করব।